I think so. Sometimes they are disserving the interests of Israel because they're pushing around too many people. Especially when he entered into the Jordanian sector of Jerusalem. পশ্চিম এশিয়া জুড়ে ঘনিয়েছে যুদ্ধের মেঘ। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি। ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল থেকে আমেরিকা। ইসরায়েলের বার্তা, ইরান সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ইরানের 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে ইসরায়েল জানিয়েছে তারা চুপ করে বসে থাকবে না। ইরান যা করছে তার যথাযোগ্য জবাব তারা দেবেই। গত বছর অক্টোবর থেকে সংঘাতে জড়িয়েছে প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। সেই সময় হামাসের সমর্থনে নেমে ইসরায়েল ঘন ঘন হামলা চালাতে থাকে হিজবুল্লাহ। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। হিজবুল্লাহর একাধিক কমান্ডার নিহত। লেবাননে প্রায় 700 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর সমর্থনে মঙ্গলবার দিনভর ইসরায়েলের বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কিন্তু এখন যে ইরান এবং ইসরায়েলের আদায় কাজকলায় সম্পর্ক, একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের মধ্যে। উভয়েরই পরিচিত এক শত্রুকে নাস্তানাবুদ করতে হাত মিলিয়েছিল তারা। এবং অবিশ্বাস্য শোনালেও আমেরিকাও নাকি বিষয়টি নিয়ে অবগত ছিল। 1960-এর দশকে ইসরায়েল এবং ইরান উভয়েরই শত্রু হয়ে উঠেছিল ইরাক। ইসরায়েল যখন আরব শাসনের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামে জড়িয়ে পড়েছিল, ঠিক তখনই শাহের অধীনে থাকা ইরান ইরাককে তার নিরাপত্তা এবং আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখেছিল। আর সেই কারণে হাত মেলায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের বিশেষ পুলিশ বাহিনী সাভাক। উভয় সংস্থা ইরাকের বিরুদ্ধে কুর্দ বিদ্রোহীদের শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরাককে ঠেকাতে ইরান এবং ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল তুরস্ক। ট্রাইডেন্ট নামে একটি ত্রিপাক্ষীয় গোয়েন্দা জোটও গঠন করে ফেলেছিল তিনটি দেশ। 1958 সালের শুরুতে ট্রাইডেন্টের মাধ্যমে সম্পর্ক পরিপক্ক হওয়ার সঙ্গে ইসরায়েল এবং ইরান আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। দুই দেশ সামরিক এবং গোয়েন্দা সম্পর্ক তৈরি করে, যা শাহের রাজত্বকাল পর্যন্ত প্রসারিত হয়েছিল। শুধুমাত্র ভূ রাজনৈতিক স্বার্থ নয়, ইসরায়েলের ওপর আমেরিকার প্রভাবের কথা মাথায় রেখেও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল ইরানের শেষ শাহ তথা শেষ সম্রাট মোহাম্মদ রেজা পহলভি। সেই সময় শাহের শাসনকে স্বৈরাচারী আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। তাই ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বাড়ানোর একটি সম্ভাব্য উপায় হিসেবে দেখেছিল পহলভি। ইসরায়েল এবং ইরানের সম্পর্ক তখন এমনই পর্যায়ে পৌঁছে যায় যে 60-এর দশকের মাঝামাঝি সময়ে তেহরানে একটি স্থায়ী ইসরায়েলি প্রতিনিধি দলের দপ্তর খোলা হয়, যা একটি দূতাবাস হিসেবেও কাজ করেছিল। তখনও ইসরায়েল ইরান সম্পর্কে জটিলতা কম ছিল না। সমগ্র আরব জুড়ে ইসরায়েল বিরোধী মনোভাব সম্পর্কে সচেতন ছিলেন শাহ। তাই খুব সাবধানী হয়ে পুরো বিষয়টি পরিচালনা করেছিলেন তিনি। 1967 সালে 6 দিন ধরে চলা তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধের পর ইসরায়েলের সমালোচকও হয়ে উঠেছিল শাহ। ইসরায়েল ইরানের বন্ধুত্ব অস্ত্র চুক্তির বাইরেও প্রসারিত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি ছিল অপারেশন ফ্লাওয়ার, কোটি কোটি ডলারের একটি গোপন উদ্যোগ যা শাহের শাসনকালে শুরু হয়ে গিয়েছিল। এই প্রকল্পে ইরানের কাছে বিক্রির জন্য সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল। পরিবর্তে 1978 সালে 26 কোটি ডলারের তেল ইসরায়েলে পাঠিয়েছিল ইরান। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব সে দেশের রাজনৈতিক দৃশ্যপটকে ব্যাপকভাবে প্রভাবিত করে। রাতারাতি ইসরায়েল বিরোধী মনোভাব তৈরি হয় ইরানে। তবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পরেও নতুন শাসকেরা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। ইরান ইরাক যুদ্ধের কারণেই তখন ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে পাশে চেয়েছিল ইরান। ইসরায়েলও ইরানকে সাহায্য করার সুযোগ ছাড়তে চায়নি। বিশেষ করে আঞ্চলিক আধিপত্য এবং পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য বাগদাদের উচ্চাকাঙ্ক্ষাকে ভালোভাবে দেখেনি ইসরায়েল। সে সময় ইরানকে অস্ত্র সরবরাহ করেছিল ইসরায়েল। ইসরায়েলি সামরিক সহায়তার বিনিময়ে খোমেনির প্রশাসন অনেক ইরানি ইহুদিকে ইসরায়েল বা আমেরিকায় অভিবাসনের অনুমতি দেয়। 80-র দশকের মাঝামাঝি ইরানের সামরিক সহায়তার প্রয়োজনীয়তা একটু জটিল পর্যায়ে পৌঁছেছিল। ইরান ইরাক যুদ্ধের ফলে দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল, অর্থনীতিও প্রায় ধ্বংসের মুখে ছিল। তবে অস্ত্র চুক্তির জন্য লাভ হয়েছিল ইসরায়েলের। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরান ইরাক সংঘাতের মধ্যেই 1980 সালে গোপনে ইরানকে আমেরিকার তৈরি F-4 যুদ্ধবিমানের জন্য 250টি অতিরিক্ত টায়ার সরবরাহ করেছিল ইসরায়েল। তবে ইরানের হাতে আমেরিকার 52 জন কূটনীতিক
বন্দি থাকা ইসরায়েলকে আমেরিকার নির্দেশ দেয় যে বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেন অস্ত্র সরবরাহ না করা হয়। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন আমেরিকার চাপে সম্মত হন এবং ইরানের সামরিক লেনদেন বন্ধ করে দেন। ছেদ পড়ে ইরান ইসরায়েল বন্ধুত্বে। এ নিয়ে ইসরায়েলের মধ্যে কম উদ্বেগ তৈরি হয়নি। সেই সময় আনুমানিক 60,000 ইহুদি ইরানে বাস করতেন। ইসরায়েলের আশঙ্কা ছিল তারা অস্ত্র সরবরাহ বন্ধ করায় যেন ওই ইহুদিদের উপর না অত্যাচার শুরু করে ইরান। উল্লেখ্য, 90-এর দশকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সহযোগিতা পুরোপুরি শেষ হয়ে যায়। যে ভূ রাজনৈতিক কারণগুলির জন্য তারা একত্রিত হয়েছিল সেই সব সমস্যা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এরপরেই দৃঢ়ভাবে ইসরায়েল বিরোধী পন্থা অবলম্বন করে ইরান। হিজবুল্লাহ এবং হামাসের মতো সংগঠনগুলিকেও সমর্থন করতে শুরু করে। 2006 সালে হিজবুল্লাহ এবং 2008 সালে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ইরান সমর্থন জুগিয়েছিল সশস্ত্র সংগঠনগুলিকে। সম্মিলিতভাবে প্রতিরোধের অক্ষ গড়ে তোলে ইরান। এরপর ইরান ইসরায়েল সম্পর্কের চির পরিণত হয় ফাটলে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে বর্তমানে সেই দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। তার মধ্যেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ শুরু হয়েছে সম্প্রতি। পশ্চিম এশিয়ার আকাশে শক্তিধর দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন কূটনীতিবিদদের একাংশ। তবে কি এই যুদ্ধ শেষ হবে না, নাকি এই যুদ্ধ আগামীতে কোনো বড় যুদ্ধের সূত্রপাত মাত্র? প্রশ্ন কমবে কি উল্টে বাড়ছে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।